আমাদের আজকের গল্প ভাগ্য। কলমে সুস্মিতা মুখার্জি। স্ত্রীর 6 বছর বয়সে মা মারা যায়। বাবা তার 2 বছর পর মারা যায়। স্ত্রীর দাদার সঙ্গে স্ত্রী থাকে, কিন্তু দাদার বিয়ের পর দাদা বদলে যায়। তার স্ত্রীর কথায় ওঠে আর বসে, মেরুদণ্ডহীন মানুষ একটা। বৌদি এসেই বলে দিয়েছিল এই বছরের মধ্যেই স্ত্রীর বিয়ে দিতে হবে। স্ত্রী আপত্তি জানালেও তার কথা শোনা হয়নি। প্রথম দিকে একটু বলতো, তারপর কিছুদিন পর অশান্তির ভয় আর বলতো না কিছু। আজ স্ত্রীর বিয়ে। খুব সুন্দর করে সাজানো হয়েছে স্ত্রীকে। ভারী লাল বেনারসি, গা ভর্তি গয়না। কিন্তু স্ত্রীর মুখে খুশির চমকের খুব অভাব। সেটা কৃত্রিমভাবে সৃষ্টি করা সম্ভব হয়নি। 4 মাস আগে যখন স্ত্রীকে দেখতে আসে অনল ও তার পরিবার, স্ত্রীর অমন মায়াবী মুখখানা দেখে তাদের খুব পছন্দ হয় স্ত্রীকে। অমন সুন্দর চেহারা আর রান্নার হাতও খুব ভালো। আরও অনেক গুণ আছে স্ত্রীর, বলতে গেলে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। আর অনলকেও খুব পছন্দ হয় স্ত্রীর বাড়ির লোকের। স্ত্রীর পছন্দটা তার বাড়িতে কেউ জানতেই চায়নি। বিয়ের আগে তাদের মধ্যে কথা হয়েছে, হয়নি বলবো না, কিন্তু যতটুকু স্ত্রীর বৌদি শিখিয়ে দিয়েছে ঠিক ততটাই। বেশি কিছু যাতে বলতে না পারে, তাই স্ত্রীর বৌদি তার কাছেই বসে থাকতো। তাই মন খুলে অনলের সঙ্গে সে কোনোদিনই কথা বলার সুযোগ পায়নি। তারপর স্ত্রীর দাদা আগেই জানিয়ে দিয়েছিল বিয়ের আগে কোনো রকম দেখা সাক্ষাৎ করা যাবে না। তাদের পরিবারে ওসবের চল নেই। অনলের এই ব্যাপারটা বেশ সুবিধার না লাগলেও সে বিশেষ কিছু আপত্তি জানায়নি। এইভাবেই দিন চলে যায় আর বিয়ের দিন চলে আসে। বিয়ের দিন এক মুহূর্তের জন্য স্ত্রীর মুখে হাসি দেখা যায়নি। অনল লক্ষ্য করেছে সেটা, কিন্তু সে স্ত্রীকে কিছু জিজ্ঞেস করার সাহস পাচ্ছে না। তার মনে এরপর একটা ভয় গেঁথে বসেছে। ধীরে ধীরে প্রশ্ন জাগছে তার মনে, তাহলে কি স্ত্রীকে জোর করে বিয়ে দেওয়া হচ্ছে? স্ত্রী কি অন্য কাউকে ভালোবাসে? কি ব্যাপার কিছুই বুঝতে পারছে না অনল। বিয়ে সুসম্পন্ন হওয়ার পর স্ত্রী গাড়িতে উঠছে, কিন্তু তার দাদা বা বৌদি কারো চোখে জল তো দূরের কথা, বিন্দু মাত্র দুঃখও দেখা গেল না। স্ত্রীর খুব কষ্ট হলো। সে অঝরে কাঁদতে শুরু করলো। সেই দেখে তার বৌদি তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে কানে কানে বলে উঠল, ন্যাকামি করিস না তো তুই, বিদেয়ী হো। এরপর অনেক অন্ন ধ্বংস করেছিস আমাদের। হঠাৎ স্ত্রী অজ্ঞান হয়ে যায়। স্ত্রীর যখন চোখ খোলে তখন সে একটা রুমে বিছানাতে শুয়ে আছে, কিন্তু ও চেনে না জায়গাটা, আর কেউ নেই ওখানে। স্ত্রী একটু ঘাবড়ে যায়, বুঝতে পারে না কোথায় এসেছে। ঠিক তখনই অনল ঘরে আসে। অনল, কেউ এভাবে কাঁদে? অজ্ঞান হয়ে গেলেন তো শেষে আপনি? আমরা কি আপনাকে জেলে নিয়ে আসছিলাম? ওইভাবে কেন কাঁদছিলেন? স্ত্রী, হাসবো কি তাহলে? অনল, আর রাখছো কেন? আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম। স্ত্রী, কি বললেন? অনল, বিয়ে হয়ে গেছে তো, এখনই কি আপনি করে সম্বোধন করতে হবে? স্ত্রী, আগে হ্যাঁ। অনল, বেশ। স্ত্রী, এটা কি আমাদের ঘর? অনল, হ্যাঁ, এটা আমার ঘর। স্ত্রী বড় বড় চোখ করে তাকায় অনলের দিকে, যেন এক্ষুনি খুন করে দেবে। অনল, না মানে আমাদের ঘর। সেই সময় অনলের মা ঘরে আসে। স্ত্রী চুপ করে প্রণাম করে মীনা দেবীকে। মীনা দেবী পরম স্নেহে আশীর্বাদ করে। স্ত্রীর চোখে জল এলে এসে যায় মাতৃপরেশ পেয়ে। মীনা দেবী, চোখে জল কেন মা? এই অনি, তুই কিছু বলেছিস? অনল, আমি কেন কিছু বলতে যাব? আপনি আমাকে কেন ফাঁসাচ্ছেন বলুন তো? শ্রী, আসলে আপনাকে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গেল তাই। মীনা দেবী, আমি তো তোর মাই নয়? শ্রী, হ্যাঁ। মীনা দেবী, শরীর ঠিক আছে তো এখন? শ্রী, হ্যাঁ। মীনা দেবী, তুমি ফ্রেশ হয়ে নিচে এসো। অনি, ওকে তারপর সমস্ত বাড়িটা দেখিয়ে দিবি। অনল, হ্যাঁ ঠিক আছে। মীনা দেবী চলে গেল। যাওয়ার আগে স্ত্রীর মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, চোখে যেন জল না আসে। আর স্ত্রী অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকলো মীনা দেবীর দিকে। তার ঘোর ভাঙল অনলের কথায়। অনল, ওইদিকে বাথরুম,
তোমার পাথরে ভরা? না মানে আপনার পাথরে ভরার ট্রলি আলমারির মাথায় আছে, নামিয়ে দিচ্ছি। শ্রী, পাথর? অনল, যা ভারী তাই মনে হলো। শ্রী মুখ বেঁকিয়ে বলল, ফালতু কথা না বলে কাজের কাজটা করুন, তাহলে ভালো হয়। অনল ট্রলিটা নামাবার সময় বিড়বিড় করে বলছে, কুলি নাকি আমি? ফোনের ওপারে শ্রী আর এই শ্রী তো একদম আলাদা মনে হচ্ছে। শ্রী মুখে হাত চেপে একটু হেসে বলল, কি বিড়বিড় করছেন বলুন তো? অনল, কিছু না, এই নিন আপনার ট্রলি, আমি চললাম, ফ্রেশ হয়ে নিচে আসুন। শ্রী নিজেই সমস্ত জিনিস বার করতে লাগলো। সেই সময় অনল দরজার সামনে দাঁড়িয়ে বলল, এই যে শুনুন। শ্রী, আবার কি? অনল, নিজের জিনিসগুলো ট্রলি থেকে বের করে গুছিয়ে রেখে দেবেন। শ্রী বিড়বিড় করতে লাগলো, কি সব জিনিসগুলো ঠিক করে গুছিয়ে রাখতে রাখতে অনলের জন্য সে তো বোঝাই যাচ্ছে খুব ভালোভাবে। শ্রী ফ্রেশ হয়ে নিচে নেমে এলো, এসে মীনা দেবীর পাশে চুপটি করে দাঁড়িয়ে গেল। অনলের তো চোখ আটকে গেছে শ্রীয়ের দিকে। কি সুন্দর লাগছে শ্রীকে হালকা সাজে। একটা নীল রঙের শাড়ি পরেছে, কানের দুল খুবই হালকা, গলায় মঙ্গলসূত্র আর একটা ছোট্ট লকেট দেওয়া চেন, কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর, দুই হাতে আছে শাখা পলা আর কড়া একটা করে, বা হাতে তার সঙ্গে নোয়া, এক পিঠ ভিজে চুল কোমর অবধি, সাক্ষাৎ মা অন্নপূর্ণা মনে হচ্ছে শ্রীকে। এমন সময় ফোন বেজে উঠল অনলের। সেই আওয়াজ শুনে তার চোখ শ্রীয়ের থেকে সরে ফোনের দিকেই গেল। অনল ফোন ধরতেই ফোনের ওপারে এক গলা শোনা যায় এক যুবকের, রূপবতী মেয়ের রূপের ঝলকে ভুলে গেছেন দেখছি, অতীতের খবর রেখেছেন কি? একটু সব দিকের খোঁজ খবর নিয়ে দেখুন, নইলে পরে পস্তাতে হবে কিন্তু। এই বলেই ফোন কেটে দিল সেই ব্যক্তি। অনলকে কিছু বলার সুযোগই দিল না। অনল নিচে এসে দেখে শ্রী তাদের ফ্যামিলি অ্যালবাম দেখছে তার শাশুড়ি মায়ের সঙ্গে। শ্রীকে খুশি মনে হচ্ছে কালকের থেকে। অনল ওই ফোন কলটা নিয়ে তেমন উৎসাহ দেখালো না, মনে মনে ভাবলো এমনি কেউ ছিল হয়তো, সুখী সংসার অনেকেই দেখতে পারে না অন্যের। অনল জিজ্ঞেস করলো একটু ব্যঙ্গ করে, এখানে মা আর মেয়ের মাঝে আমার কি একটু জায়গা হবে? শ্রী, না হবে না। মীনা দেবী, তোকে না বলেছিলাম বাড়িটা ঘুরিয়ে দেখাতে, একটা কাজ যদি হয় তোর দ্বারা। অনল, আরে যাচ্ছি মা, চলুন না। মীনা দেবী, দেখিয়ে দিয়েছি আমি, তোকে আর করতে হবে না। অনল, বলেছিলাম বাবা কোথায় গেল? দেখতে পাচ্ছি না যে। মীনা দেবী, বাজারে গেছে টাটকা মাছ আনতে শ্রীর জন্য। অনল, কেন, আমরা খাবো না নাকি? শ্রী আসার পর থেকে আমাকে ভুলে গেছো সবাই দেখছি। কানটা ধরে টেনে বসালো অনলকে শ্রীয়ের পাশে মীনা দেবী। মীনা দেবী, তাই না, বস এখানে, আমি আসছি একটু। মীনা দেবী নিজের ঘরে গেলেন। অনল, আপনি মাছ কি আদৌ পছন্দ করেন? শ্রী, হ্যাঁ, ইলিশ ভাপা সবচেয়ে প্রিয়। অনল, আমি তো জানি না, তাহলে মা বাবা কি করে জানলো? শ্রী, গল্প করতে করতে কথায় কথায় বলেই ফেলি, একটু আগে সেই শুনেই বাবা আনতে চলে যায়। জানেন, এত স্নেহ পেয়ে খুব। আর বলল না শ্রী, ওখানেই থেকে গেল। শ্রীয়ের খুব ভয়ে হয় স্নেহ ভালোবাসা পেলে, হারাবার ভয় তার, মনে হয় তার কপালে ওইসব টিকবে না। অনল, কি হলো, থেমে গেলেন যে? শ্রী, না কিছু না। মীনা দেবী এসে পড়েছে এতক্ষণে, দুটো সোনার বালা আছে তার হাতে, উনি অনেক আগেই কিনে রেখেছিলেন ছেলের বউকে দেবে বলে। মীনা দেবী, এই বালা জোড়া কিছু বছর আগে খুব পছন্দ হয়েছিল, কিনে নিয়েছিলাম তখনই, জানি না তোমার হবে কি না, না হলে ভেঙে অন্য কিছু গড়িয়ে দেব। অনি, এটা পরিয়ে দে তো বৌমার হাতে। অনল, আমি? মীনা দেবী, আমতা আমতা করছিস কেন? অনল ভাবছে মনে মনে, সে কি আর তুমি বুঝবে মা, এখন এই বালা পড়াতে গিয়ে যদি হাত ধরি নিয়ে আবার যদি রেগে যায়, সে ঝড় তো আমাকেই সামলাতে হবে। যেভাবে বলেছে আপনি করে বলতে কি মনে আছে ওনার, বুঝতেও তো পারা দায়। মীনা দেবী, কি ভাবছিস বলতো? অনল, তুমিই পড়িয়ে দাও না, তুমি পড়ালে শ্রী হয়তো বেশি খুশি হবে। মীনা দেবী, যেটা বলছি শোন, শ্রী এতেও খুশি হবে। শ্রীয়ের মাথায় হাত বুলিয়ে মীনা দেবী জিজ্ঞেস করলো, কি রে মা, তাই তো?
শ্রী মাথা নেড়ে বোঝালো হ্যাঁ। অনল পরিয়ে দিল আর সেই বালা জোড়া খুব সুন্দরভাবে স্ত্রীর হাতেও হয়ে গেল। মীনা দেবী, বাহ, খুব সুন্দর লাগছে রে। ঠিক এক্ষুনি এসে উপস্থিত হলো অনলের বাবা সমরবাবু। সমরবাবু এসে গেছে টাটকা ইলিশ, এবার রান্নার পালা। গিন্নির একটু জল দাও তো দেখি, আর থলেটা ভেতরে নিয়ে যাও। শ্রী, আমি একটা কথা বলবো। সমরবাবু বললে, মা। শ্রী, ইলিশটা আমি রান্না করব। মীনা দেবী, কিন্তু তুই নতুন বউ, এখনই রান্না করবি? থাক মা, পায়েসটা করে দে বউ ভাতের জন্য, তাহলেই হবে। শ্রী, এই তো বললেন আপনি আমার মা, তাহলে আমি কি মেয়ে নয় আপনার? এইভাবে কেন বলছেন? মীনা দেবী, আরে সেরকম নয়, রাতে তো অনুষ্ঠান আছে বউ ভাতের, তার মধ্যে আবার তুই রান্না করবি, এখন তাই বলছিলাম। শ্রী, কিচ্ছু হবে না, করতে দিন না। সমরবাবু, আরে গিন্নি দাও করতে। মীনা দেবী, আচ্ছা বেশ করো। অনল, খাওয়া যাবে তো? শ্রী, সেটা পরে বুঝতে পারবেন। দুপুরের খাওয়া সেরে সবাই যে যার ঘরে আরাম করছে, রাতে আবার অনুষ্ঠান আছে। শ্রীও ঘরে এসে রাতের পোশাক ঠিক করছিল, এমন সময় অনল আসে। অনল, কি করছেন আপনি? পুরো বিছানা জুড়ে শাড়ি গয়না ছড়িয়ে রেখেছেন কেন? আমি একটু ঘুমাবো, খাওয়া খুব বেশি হয়ে গেছে। শ্রী, খাওয়া হয়ে গেছিল তাহলে মামার রান্না? অনল, হ্যাঁ, রাত 8টা। আস্তে আস্তে সমস্ত আত্মীয় স্বজনরা আসতে থাকে। স্ত্রীকে দেখে সবাই খুব প্রশংসা করে, নানা রকমের গিফট প্রাইজ। শ্রী, হঠাৎ একটি কচি বাচ্চা এসে স্ত্রীকে একটি চিরকুট দিয়ে যায়। বাচ্চাটি বলে, তোমাকে এটা একটা কাকু দিল, বলল এক্ষুনি পড়তে। আর হ্যাঁ আন্টি, তোমাকে না মা দুর্গার মতো লাগছে, এটা ওই কাকুই না, আমি বলছি। এই বলে বাচ্চাটি চলে গেল। স্ত্রী ভয়ে চিরকুটটা খুলছিল, পাশে অনল ছিল, তা তো সেই সুযোগ নিয়ে কেউ দিয়ে গেছে। স্ত্রী আজ পেয়েছে, এটা কে হতে পারে? চিরকুটটা খুলল, লেখাটা দেখে খুব ভয় পেয়ে গেল, ঘেমে অস্থির হয়ে গেল স্ত্রী। লেখা ছিল, তোর অতীত জানলে এরা তোকে মানবে তো নিজেদের পরিবারের একজন হিসেবে? ধন্যবাদ। তাহলে কি স্ত্রীর ভয়টা সত্যি? স্ত্রী বুঝতে পেরেছে তার জীবনে বিরাট ঝড় আসতে চলেছে। সে ঠিক করে এক্ষুনি সব জানাবে অনলকে, কিন্তু সে তো অনলের দেখাই পাচ্ছে না। স্ত্রীকে এইভাবে একা বসিয়ে রেখে কোথায় চলে গেছে কি জানি। মীনা দেবী সেই সময় এলো স্ত্রীর কাছে। মীনা দেবী, অনল কোথায় রে? স্ত্রী, বলতে পারছি না মা, কোথায় যে গেলেন উনি, আমি কখন থেকে খুঁজছি ওনাকে। মীনা দেবী, তোর কি শরীর অসুস্থ, কেমন দেখাচ্ছে? তুই খাবি, কিছু এনে দেব? স্ত্রী শুকনো গলায় বলে ওঠে, জল, একটু জল খাবো। মীনা দেবী বলে, দাঁড়া, আমি জল পাঠিয়ে দিচ্ছি, তুই একটু বস তো। 5 মিনিট পর স্ত্রীর কাছে জলের গ্লাস নিয়ে হাজির অনল। অনল, এই যে জল। স্ত্রী সেটা ছিনিয়ে নিয়ে এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে দেয়। স্ত্রী, আমার আপনাকে কিছু বলার আছে। অনল, সে না হয় বলবেন, কিন্তু এই রকম ঘেমে অস্থির হয়ে আছেন কেন? শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছি। আপনি আমার কথাটা আগে শুনুন। এই অনি, এদিকে আয় একটু, ডান দিলেন সমরবাবু। অনল, আসছি, আমি একটু আসছি, এসেই শুনেছি। আপনি একটু ফ্যানের কাছে বসুন তো। এই বলেই সামনে রাখা স্ট্যান্ড ফ্যানটা ট্রেনে স্ত্রীর সামনের দিকে করে দিয়ে চলে গেল অনল। স্ত্রী এত ভালোবাসা, এত স্নেহ মা বাবা ছেড়ে যাওয়ার পর শেষ কবে পেরেছিল ভুলেও গেছে। তার দাদা তাকে স্নেহ করত আগে ঠিকই, কিন্তু তার দাদার জীবনে সরমা এলো তার প্রেমিকা হিসেবে। তখন থেকে তার জীবনে স্ত্রীর জন্য স্নেহ ভালোবাসা সব আস্তে আস্তে হারিয়ে যেতে থাকে। সরমাই সব হয়তো হারিয়ে যেত থাকে। তারপর সরমা যখন বিয়ে করে বাড়িতে আসে, তারপর তো বলারই নেই, প্রতিদিন অশান্তি ভোগ করতে হয় শ্রীমাকে। স্ত্রীর ভাগ্যে এত ভালোবাসা, এত স্নেহ হয়তো সত্যিই টিকবে না। এই সমস্ত ভাবনার মাঝে অনল এসে তার ঘোষ বাড়ির বলল, এই যে চলুন, খাবার খেতে ডাকছে এরপর। স্ত্রী, হ্যাঁ চলুন। অনল, আপনি কি বলবেন বলছিলেন না, বলার কিছু আছে? স্ত্রী, ভুলে গেছি, মনে পড়লে বলবো।
খাবার টেবিলে বসে শ্রী ভাবছে মনে মনে, বলে দিলে যে সব শেষ হয়ে যাবে সেটা নিশ্চিত, কিন্তু না বললে তো পুরো পরিবারকেই ঠকানো হবে। কিন্তু তার দাদা বৌদি হয়তো তাকে আস্ত রাখবে না যদি সেই এই দুঃসংবাদটা দেখায়। কি করবে, কোনটা ঠিক হবে সে কিছুই বুঝতে পারছে না। অনল, আপনি কি এখানে ধ্যান করতে এসেছেন? শ্রী, না মা। অনল, খান খাবারটা, ঠান্ডা হয়ে যাচ্ছে তো। শ্রী, ইচ্ছে করছে না। অনল, কেন? শ্রী, শরীরটা কেমন লাগছে, হয়তো গরমে। তাহলে অনল, আমি খাবো আর আপনি দেখবেন কি? একটু কিছু তো খান। শ্রী, না 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 না, জোর করে কিছু করলে খুব ক্ষতি হয়ে যায়। কথাটা শুনেই অনলের চোখ কপালে উঠে যায়। কি বলছে শ্রী? একটু হেসে বললাম, তাতে একজন ডায়লগ শোনানোর কি আছে সে বুঝতে পারল না। অনল, তাহলে বাড়ি চলুন। আত্মীয় স্বজন তেমন আর কেউ নেই, যারা আছে সব পাড়ার লোকজন। ওরা এরপর যাবে আড্ডা দিতে, আপনাকে আর কেউ দেখবে না, বসে থাকার দরকারটাই নেই। শ্রী, আপনি খাবেন না? তাহলে বাড়ি গিয়ে খাবো, এখান থেকে চলুন, আপনি একটু রেস্ট নেবেন, চলুন। অনলা শ্রীয়ের বাড়িতে ঢুকতেই মীনা দেবী বলে উঠল, তোদের খাওয়াই হয়ে গেল? অনল, না। শ্রী, ওখানে কিছু খাওয়া যাবে না বলল। শরীর ঠিক লাগছে না ওর এই গরমে, তাই চলে এলাম। একা একাই খাবো কি করে? মীনা দেবী, শ্রী, তুই এই ভারী মেকআপ তুলে ফেল আর গয়না এবং ড্রেসটা ছেড়ে হালকা কিছু পর, ফ্রেশ হয়ে ভালো লাগবে। শ্রী চলে গেল ওপরে ফ্রেশ হতে। আর অনি, তুই একটু খাবার নিয়ে ঘরে আয়, খেয়ে নে কেমন? শ্রীয়ের খাবারের ব্যবস্থা করছি আমি। শ্রী ফ্রেশ হয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। সে ভাবছে কিভাবে বলবে সেটা, কি হবে তারপর সে জানেন না। মীনা দেবী ঘরে এলো লক্ষ্মীর খাবার নিয়ে। মীনা দেবী, এই নে একটু চিকেন স্টু করে এনেছি, খেয়ে নে, খালি পেটে থাকিস না। শ্রী, ইচ্ছে করছে না। মীনা দেবী ধমক দিয়ে শ্রীকে জানালো, এইরকম করলে হবে? বস চেয়ারে চুপটি করে। শ্রী বলল, তাকে এইভাবে খাওয়ার জন্য কেউ বকেনি। মীনা দেবী নিজের হাতে শ্রীকে খাইয়ে দিল। মাথায় হাত দিয়ে বলল, এরপর শুয়ে যা কেমন? শ্রীয়ের চোখে জল ঢেলে এলো, সে হাউমাউ করে কাঁদছে। মীনা দেবী ভয় পেয়ে লাগলো, সে অনলকে ডাকতে লাগলো। অনল প্রায় দৌড়েই এলো। অনল, কি হলো মা? এ কি শ্রী, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? সমর বাবুও এলো। সমর বাবু, কি হলো মা, কাঁদছো কেন? মীনা দেবী, কিছুতেই বুঝতে পারছি না হঠাৎ হাউমাউ করে কাঁদতে লাগার কারণ। সমর বাবু, ও বুঝেছি, দাদা বৌদি আসেনি, আজ তাই মন খারাপ হয়েছে। কি করব বলো, তোমার বৌদির শরীর অসুস্থ হয়ে গেল তো। মন খারাপ করো না মা। শ্রী হঠাৎ বলে উঠল, আমি আপনাদের সবাইকে ঠকিয়েছি। এত ভালোবাসা স্নেহ পাওয়ার যোগ্যতা আমার নেই, এই পরিবারের একজন হওয়ার যোগ্যতাও আমার নেই। কিন্তু বিশ্বাস করুন, আমি বলতে চেয়েছিলাম, কিন্তু দাদা বৌদি মনা করে বলতে, তাই বিয়ের আগে আপনার সাথে দেখা করতে দেয়নি। আর আপনিও ফোন করলেও পাশে বৌদি বসে থাকতো যাতে কিছু না বলতে পারি। আমি নিরুপায় ছিলাম। আগে স্নেহ করতো খুব, মা বাবা মারা যাওয়ার পরও স্নেহ আধিপত্য পেয়েছি দাদার কাছে, খুব সুখী ছিলাম। কিন্তু বৌদি আসে দাদার জীবনে প্রেমিকা হয়ে, দাদার মাথায় ঢুকিয়ে দেয় এবং সৎ বোন করণ দিয়ে আপন হয় না। তারপর আস্তে আস্তে দাদা আমাকে তোজবোজ বলে মনে করতে থাকে। সব শেষ হয়ে যায় আমার, তারপর সব এলোমেলো হয়ে যায়। কিন্তু অনল, এবার বলুন তো কি হয়েছে? আমি কিন্তু বিয়ের দিনও লক্ষ্য করেছি আপনি খুব একটা খুশি ছিলেন না। আপনার কি জোরে করে বিয়ে দেওয়া হয়েছে? আর সৎবোন মানে? শ্রী, আসলে মা একটি অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত ছিলেন। বাবা বাইরে থাকতো, তাই খুব একা লাগাতো মায়ের সারাটা দিন। ওই অনাথ আশ্রমের শিশুদের মধ্যে থেকে দাদার জন্য মায়ের একটু অন্যরকম পড়ে গিয়েছিল। বাবা যখন মাকে জিজ্ঞাসা করেই নিজের কাছে হেরে নিয়ে যাওয়ার জন্য বলে, মা দাদাকে দত্তক নাও। অনল, ও একা মানে আপনি? শ্রী, না, আমার তখন জন্ম হয়নি, 4 বছর পর আমার জন্ম হয়। আমি ছোট থেকেই দাদাকে খুব ভালোবাসি। অনল, এটাকে ঠকানো বলছেন আপনি? তার জন্যই সব? শ্রী, না। অনল, তাহলে? শ্রী, না মানে? অনল বলুন। শ্রী, আমি
ধর্ষিতা। সবাই একসঙ্গে বলে উঠল, কি? কেউ বিশ্বাস করতে পারছে না কথাটা। অনল চেয়ার থেকে দাঁড়িয়ে পড়ল, চিৎকার করে বলল, কে করেছে এই কাজ? শ্রী। আমি জানি আমার সাথে সংসার করা যায় না, আমাকে হয়তো দিব্য। অনল। শ্রী, কাজটা কে করেছে? শ্রী চমকে গেল, মাথা নিচু করে বলল, কল্লোলদা, বৌদির মামাতো ভাই। সেদিন বাড়িতে একটা পার্টি ছিল দাদার প্রমোশনের জন্য, সবাই এসেছিল। সবাই বাড়ির ফিরে যায়, কিন্তু বৌদির মা আর কল্লোলদা যায় না। সকালে বৌদির মাকে স্টেশনে ছাড়তে যায় দাদা বৌদি, সেই সুযোগে। আজ এরপর বলতে পারেনি। শ্রী 10 মিনিট চুপ করেছিলে, সবাই চুপ। হঠাৎ করে কি হয়ে গেল কেউ বুঝতে পারছে না। তারপর আবার শ্রী বলে উঠল, আমার গলা থেকে ওড়নাটা টেনে আমার মুখে বেঁধে দিয়েছিল যাতে আওয়াজ না করতে পারি। আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু সেদিন নিজেকে বাঁচাতে পারিনি এই রাক্ষসটার হাত থেকে। আমি কারো ভালোবাসা পাওয়ার যোগ্যই নই। তাহলে ঠিক তখনই জড়িয়ে ধরে স্ত্রীকে আর বলে, চুপ, আর কিছু বলতে হবে না। সময় বাবু, চলো গিন্নি, এখন ওদের একটু কথা বলতে দাও। সমরবাবু ও মীনাদেবী চলে গেলেন। স্ত্রীর মাথা এখন অনলের বুকে গোছা, কাঁদছে খুব শান্তিতে। অনল। আরে কেঁদো না স্ত্রী, কেমন হয়েছে? বয়স তো একটু পরপর এখানে। ওই বিছানায় স্ত্রী এসে বসল। অনল জল এনে বলল, এই নাও, জলটা খাও একটু। শ্রী। না, এটা হয় না। কেন বুঝছেন না আপনি? অনল। কি হয় না শ্রী? শ্রী। আমার সঙ্গে সংসার হয় না। অনলকে বলেছে তোমাকে? সব হয়। তোমার তো কোনো দোষ ছিল না, তাহলে তুমি কেন সারা জীবন শাস্তি পেয়ে যাবে? শ্রী। আর মা বাবা, তাদের তো আমাকে বৌমা হিসেবে গ্রহণ করতে অসুবিধা হতেই পারে। অনল। হবে না, আমি বলছি তো কিচ্ছু হবে না। শ্রী। কিন্তু অনল, তুমি তোমার দাদা বৌদিকে জানাওনি কেন কিছু? শ্রী। বলেছিলাম, ওরা আমাকে দোষ দিয়ে দেয় জানেন। বলেছিল আমি নাকি খারাপ, কল্লোলদার মাথা বিগড়ে দিয়েছি নাকি আমি। অনল। এখন ঘুমাও, কাল সকালে বেরোতে হবে। শ্রী। কোথায়? অনল। কাল সকালে সব জানবে, এখন ঘুম দরকার তোমার। সকালে দুজন তৈরি হয়ে নিচে নামে। স্ত্রীর খুব ভয়, ওকে কি মেনে নেবে মীনা দেবী আর সমরবাবু? স্ত্রীকে দেখেই মীনা দেবী আর সমরবাবু এগিয়ে এলেন। মীনা দেবী স্ত্রীর হাতটা ধরলেন খুব আদরে। মীনা দেবী। শ্রী, তুই এখানেই থাকবি, কোথাও যাবি না তুই। তুই এগুলো লুকিয়ে যেতেও পারতিস, আমরা কোনোদিন জানতেও পারতাম না, কিন্তু তুই সৎ সাহস দেখিয়ে জানিয়ে দিলি সব। এরপর তোকে তোর প্রাপ্য ভালোবাসাটা না দিলে যে খুব অন্যায় করব মা তোর প্রতি। সমরবাবু। মা বাবা যখন বলেছিস আমাদের, তখন বিশ্বাসটাও রাখ মা। স্ত্রীর চোখে জল, এমন ভালো পরিবারে সে আসবে সে কোনো দিন ভাবেনি। অনল। মা, আমি স্ত্রীকে নিয়ে একটু বেরোচ্ছি। মীনা দেবী। কোথায়? অনল। এসে বলছি। মীনা দেবী। সাবধানে যাস। শ্রী আর অনল গাড়িতে বসে রওনা দিল। শ্রী। যাচ্ছি কোথায়? অনল। হাওড়া। শ্রী। কেন? অনল। কল্লোল এখন ওখানেই থাকে। শ্রী কথাটা শুনে আঁতকে উঠল। কি করতে চাইছে অনল সেও বুঝতে পারছে না। তারা পৌঁছে গেল কল্লোলের ফ্ল্যাটে। রাস্তায় বেশি কথা হয়নি শ্রী আর অনলের। শ্রী খুব ঘাবড়ে আছে, কি হবে ভেবে। ডোরবেল বাজতেই কল্লোল খুলে দেখে শ্রী আর অনল। কল্লোল, আপনারা কারা? অনল। ও, আপনি তো চেনেন না। কল্লোল। কি হচ্ছে এসব? অনল। বুঝতে পারছেন না? ধাক্কা দিয়ে কল্লোলকে অনল স্ত্রীকে নিয়ে ভেতরে গেল। কল্লোল। কি করছেন? ভেতরে আসছেন কেন এভাবে? অনল। পুলিশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে তো হবে, তাই এখানে এসে বসলাম। কল্লোল। পুলিশ কেন? অনল। স্ত্রীকে চিনতে পারছিস না বল, তাই ওই ধরনেও ফালতু কাজ করে তারপর আবার ব্ল্যাকমেল করছিস। এখন নাটক হচ্ছে, এর মধ্যে পুলিশ এসে হাজির। পুলিশ, আপনার উপর কেস আছে ধর্ষণের, চলুন আমাদের সঙ্গে। কল্লোল। প্রমাণ কি আছে আপনাদের কাছে? ভয় খেয়ে বলল সে, এমন কিছু হবে সে আশাই করেনি। পুলিশ। শ্রী নিজেই সঙ্গে আপনার ফোন কল হিস্ট্রি আর চিঠিগুলো, চলুন এরপর। অনল। শ্রী, যা, ওকে শাস্তিটা আগে নিজের হাতে দিয়ে দাও। শ্রী গিয়ে চর কতক দিল ভালো করে কল্লোলকে,
তারপর পুলিশ তাকে নিয়ে গেল। শ্রী নিজে তার ভাগ্যের উপর বিশ্বাস করতে পারছে না। এমন একটা মানুষ জীবনসাথী হিসেবে পাওয়া সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। অনল আর শ্রী বাড়ি ফিরে আসতেই প্রশ্নের ঝড় উঠে গেল। তারা সব ঘটনা খুলে বলতেই সমরবাবু অনলের পিঠে হাত চাপড়ে বলল, গিন্নি, ছেলেটাকে মানুষ করতে পেরেছি বুঝলে। আজ সেই খুশিতেই কচি পাঁঠার ঝোল হবে। মীনা দেবী, হ্যাঁ তোমরা দুজন সেই রান্নাটা করো, আমার কথা আছে শ্রীয়ের সাথে। চল তো শ্রী। অনল আর সমরবাবু হাঁ করে তাকিয়ে থাকলো। শ্রী আর মীনা দেবী উপরে শ্রীয়ের রুমে এলো। শ্রী, আমি কিন্তু ঠ। মীনা দেবী, আবার ওইসব কেন? তুই কিন্তু রাগাচ্ছিস এরপর। শ্রী, আচ্ছা কিছু বলবে মা? মীনা দেবী, অষ্টমঙ্গলাতে তোদের সঙ্গে আমিও তোর বাপের বাড়ি যাব। কথাটা শুনে শ্রীয়ের ভেতরটা শুকিয়ে গেল। যদি কিছুটা ঝামেলা পোহাতে হয়, যদি মীনা দেবীকে দাদা বৌদি কোনো অপমান করে ওইভাবে গেলে ওদের সাথে, নানা ধরনের ভাবনা চলতে থাকে শ্রীয়ের মনে সেই সময়। এই শ্রী, কি হলো, কি ভাবছিস? আমার যাওয়ার কথাটা কিন্তু কাউকে জানাবি না এখন। শ্রী, কিন্তু? মীনা দেবী, কোনো কিন্তু নয়, এবার ফ্রেশ হয়ে নিচে নাম। দেখি বাপ ছেলে মিলে কি করছে ওইদিকে আরও। মীনা দেবী নিচে চলে গেলেন। মীনা দেবী, কই দেখি কি করছো? এ কি আমার রান্নাঘরের অবস্থা কি করেছিস তোরা দুজন? বেরো এখান থেকে, যা। আর তুমিও যাও, শুধু কাজ বাড়িয়ে রেখে দেয় আমার। অনলবাবু, আরে করছি তো নাকি। মীনা দেবী, দরকার নেই, দয়া করে গিয়ে একটু পেপার পড়ে উপকার করুন। শ্রী নামলে আমার হাতে হাত করে দেবে। অনল, চলো বাবা, এখন পাল্লা ভারী মায়ের, তাই এমন। মীনা দেবী, এই যাবি তুই? খুব কথা না। মনে মনে হাসলো মীনা দেবী। স্ত্রী নিচে এসে জিজ্ঞেস করলো, মা কোথায়? অনল, রান্নাঘরে, যাও, তোমার জন্যই অপেক্ষা করছে। শ্রী রান্নাঘরে গিয়ে দেখে মীনা দেবী রান্না করছে। মীনা দেবী কিছু বলার আগেই সে হাতে হাতে কাজ করতে শুরু করে। মীনা দেবী খুব খুশি হয় শ্রীয়ের এরকম আচরণ দেখে। সমরবাবু এদিকে অস্থির হয়ে গেছে। সমরবাবু, কি গো গিন্নি, হলো আজকে খাবার পাবো না নাকি? মীনা দেবী, আমার কি 10টা হাত নাকি? অনল, আরে 4টে তো আছেই, কি বলো বাবা? সমরবাবু হাসলেন ছেলের কথা শুনে। কিছুক্ষণ পর রাতের খাওয়া দাওয়া সেরে তারা যে যার রুমে চলে গেল। অনল বই পড়ছে প্রতিদিনের মতো, ওটা ওর অনেক দিনের অভ্যাস। আর স্ত্রী ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি হবে মীনা দেবী তাদের সঙ্গে গেলে। খুব ভয় হচ্ছে শ্রীয়ের। এমন সময় অনল বলে উঠল, কি হলো, কি ভাবছেন? শ্রী, না তেমন কিছুই না। আচ্ছা, আপনার মনে কোনো ঘৃণা নেই আমার অতীতের জন্য? অনল, হ্যাঁ আছে। কথাটা শুনে শ্রীয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ দিয়ে জল বেরোবে বললেই হলো। এমন সময় অনল উঠে শ্রীয়ের কাছে গিয়ে বলল, তবে সেটা তোমার জন্য নয়, যারা অন্যায় করেছে তোমার সাথে তাদের জন্য। শ্রী অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল অনলের দিকে। সে ভাবছে এমনও মানুষ আছে এখনো। অনল, আচ্ছা একটা কথা রাখবে প্লিজ? শ্রী, হ্যাঁ বলুন না। অনল, এই যে আপনি পোষাচ্ছে না, তুমি দিয়ে কি একদমই বলা যায় না? শ্রী একটু হেসে বলল, আচ্ছা তাই হবে। শ্রী, তা কি বই পড়ছেন? না মানে কি বই পড়ছো? অনল, শেষের কবিতা। শ্রী, রবি ঠাকুরের বেশ লাগছে কিন্তু। অনল, আপনি গল্পের বই পড়েন? শ্রী, কিনে পড়া হয়নি, তবে মাঝে মাঝে লাইব্রেরি থেকে নিয়ে পড়তাম। তারপর তাদের বই, গল্প, কবিতা নিয়ে কথা হতে থাকে। অষ্টমঙ্গলার দিন। অনল, শ্রী, তুমি তৈরি তো, বেরোতে হবে? শ্রী, হ্যাঁ চলো। অনল, তোমাকে টেন্সড লাগছে কেন, কি হয়েছে? শ্রী, কিছু না তো, চলো। নিচে নামতেই আরেক ঝামেলা। সমরবাবু, দেখ না, তোর মা বলেছে আর যাবে তোদের সাথে। অনল, কেন মা, তুমি যাবে কেন? মীনা দেবী, তোকে কৈফিয়ত দিতে হবে? অনল, আরে এই সেইভাবেই কোথায় বললাম। বাবা একটু বোঝাও মাকে। সমরবাবু অনেকক্ষণ থেকে তাই করছে, কিন্তু শুনবে কিছু তবে তো। মীনা দেবী, চল, বেশি দেরি না করলেই কি নয়? অনল, আচ্ছা চলো। 3জন মিলে হাজির হলো শ্রীয়ের বাড়িতে। শ্রীয়ের দাদা তাদের ভেতরে নিয়ে গেলেন। মীনা দেবীকে দেখে আশ্চর্য হলেন।
তাহলে কি স্ত্রীকে রেখে দিতে এসেছে চিরদিনের মতো? সবাই কি জানাজানি হয়ে গেল? বৌদি এলো চা নিয়ে, একটু বলতে লাগলো, আমাদের না কাজে দুদিনের জন্য বাইরে বেরোতে হবে, আপনাদের না এখানে থাকা হবে, নিন চাটা এখন খান। মীনা দেবী উঠে ঠাস করে একটা থাপ্পড় বসালেন স্ত্রীর বৌদির গালে। সবাই অবাক, কি হলো এটা কেউ বুঝতেই পারছে না। মীনা দেবী যে মেয়ে হয়ে আরেকটা মেয়ের দুঃখ কষ্ট বোঝে না, তার সঙ্গে প্রতিনিয়ত অন্যায় করে সর্বনাশ করে তার হাতে জলস্পর্শ করার ইচ্ছে নেই আমার, রুচিতে বাঁধবে আমার। তখন স্ত্রীর দাদা রেগে গিয়ে হাত তুলোতে যায়, স্ত্রীর উপর চিৎকার করে বলে, সব বলে দিয়েছে শতভাগী, লজ্জা নেই বল, নষ্ট মেয়ে একটা। অনল হাতটা ধরে ফেলে স্ত্রীর দাদার। অনল, হাত ভেঙে দেব আমার স্ত্রীর উপর হাত তুললে। স্ত্রীর দাদা, বাবা এত কিসের মধ্যে, এই মায়া নষ্ট তোমার জন্য, বশ করে নিয়েছে দেখছি মা ছেলেকে। পিনা দেবী, বাজে কথা বন্ধ করুন, আপনাদের মানসিকতা নষ্ট। স্ত্রী নয়, এরপর চোখ তুলে দেখলে চোখ উপড়ে নেব। থানা পুলিশ করলাম না স্ত্রীর কথা ভেবে, নইলে জেল বসতেন। অনল, স্ত্রীর থেকে অনেক দূরে থাকবেন, নইলে। আঙুল দেখিয়ে চোখ রাঙিয়ে বলল। স্ত্রী অবাক, চোখের সামনে যা হচ্ছে সে বিশ্বাসই করতে পারছে না। মীনা দেবী, চল, এখানে থাকা ঠিক নয়। তারা বাড়ি ফিরে এলো, এসে বাড়ি ঢুকতেই জানলো অনল চিৎকার করে বলেছে, বাবা মা পুরো ফাটিয়ে দিয়েছে পুরনো মা কালী। সমরবাবু বুঝতেই পারছে না কিছু, আর ওদিকে স্ত্রীও চুপচাপ। সমরবাবু, কি হয়েছে রে মা, জিজ্ঞেস করলে। স্ত্রী সবটা বলল। শুনে সমরবাবু বলে উঠল, চমৎকার গিন্নি। বাড়ি ফিরে এসে সব কথাবার্তা শেষ হওয়ার পর যে যার ঘরে চলে গেল। পরের দিন শুরু হলো এক নতুন সকাল, নতুনভাবে। স্ত্রী আস্তে আস্তে নিজেকে আবিষ্কার করেছে নতুনভাবে, আর সেটা সম্ভব হচ্ছে শুধুমাত্র অনলা তার পরিবারের জন্য। স্ত্রী বই পড়তে ভালোবাসে, তাই অফিস থেকে ফিরে আসার সময় 12খানা গল্পের বই অনল এনে দিয়েছে স্ত্রীর জন্য। শুধু তাই নয়, স্ত্রীর ছোট বড় সব রকম চাহিদা পূরণ করতে তার শ্বশুরবাড়ির লোকজন। স্ত্রী খুব খুশি থাকে আজকাল। 1 মাস পর একদিন স্ত্রী সবার সামনে আদরে বড় হয়ে উঠেছে। পাড়া প্রতিবেশী থেকে নরক শুরু করে আত্মীয় স্বজন সবার। আজ মীনা দেবীর জন্মদিন, বাড়িতে অনুষ্ঠান আছে, সবাই নানা রকমের উপহার নিয়ে এসেছে, কিন্তু স্ত্রীকে দেখাই যাচ্ছে না। প্রথমে কেউ খুব একটা লক্ষ্য করেনি, কিন্তু এখন সবাই চিন্তাতে পড়ে গেছে। সাদা বাড়ি খোঁজা হলো, স্ত্রীকে কোথাও পাওয়া গেল না। সারা পাড়া খোঁজা শুরু হয়েছে এরপর। কোনো বিপদে পড়লো না তো আমার মেয়েটা? স্ত্রীকে না পেয়ে বাড়ি ফিরে এলো সবাই। অনলের পর পুলিশকে ফোন করতে যাবে, ঠিক সেই সময় কেউ বলে উঠল, এত চুপচাপ কেন, কি হয়েছে? দরজার সামনে স্ত্রী দাঁড়িয়ে আছে। সবাই স্ত্রীকে দেখে চিন্তামুক্ত হলো। মীনা দেবী গিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে বললেন, তুই ঠিক আছিস তো মা? কোথায় চলে গিয়েছিলি? আসলে আমি তোমার জন্যই উপহারটা আনতে গিয়েছিলাম, একটু দেরি হয়ে গেছে খুঁজতে গিয়ে। স্ত্রী তার পাশে রাখা একটা বাক্সকে ইঙ্গিত করলে বলল, অনল রেগে গেছে একটু, বলে যাবে তো নাকি? তোমার কি মনে হয় কেউ ভাবে না তোমাকে নিয়ে? কি সব করতে থাকো স্ত্রী তুমি? স্ত্রীর মাথা নিচে নেমে এলো। সরি, আর হবে না। অনি, বকছিস কেন? চুপ কর, আয় ভেতরে আয় তো স্ত্রী, দেখি কি এনেছিস আমার জন্য। বাক্সটা তুলেই ভেতরে নিয়ে গেল মীনা দেবী। বাক্সটা খুলে দেখে একটা হারমোনিয়াম। সবাই অবাক। স্ত্রী, তুই এটা কি এনেছিস? মীনা দেবীর চোখে জল। মা, তুমি গান গুন গুন করো সবসময়, আমি দেখেছি, তাই এটা তোমার জন্য। আজ থেকে প্রতিদিন তুমি রেয়াজ করবে, আর আমাকেও একটু শিখিয়ে দিও কেমন? স্ত্রী বলল। যে কথাটা কেউ খেয়াল করেনি এত বছর ধরে, স্ত্রী সেটাকেই একদিনেই খেয়াল করেছে। মীনা দেবী তো সত্যি গান করতে খুব ভালোবাসে। এক সময় গান করতো, তারপর সংসারের চাপে আর হয়ে ওঠেনি। তারপর আবার শুরু হলো অনুষ্ঠান। স্ত্রী যেমন ভাগ্য জোরে এত সুন্দর শ্বশুরবাড়ি পেয়েছে, তেমনি স্ত্রীকেও তারা ভাগ্য করেই পেয়েছে। তাই তো মায়ের ভালো লাগা মেয়ের চোখে পড়ল। স্ত্রীর সুখী সংসার জীবন শুরু হয়। তারপর 1 বছর পর স্ত্রীর কোল আলো করে আসে এক ফুটফুটে মেয়ে। ঠাকুমা তার নাম দেয় ভাগ্য। ধন্যবাদ সকল বন্ধুরা
এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, যাতে সমস্ত গল্পের নোটিফিকেশনগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায়।